তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ডিস্টেন্ট মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। আসলে একবার চিন্তা করুন, যদি আপনি ভুলে এমন একটা জায়গায় আটকা পড়ে যান যেই জায়গা সম্পর্কে আপনি কিছুই জানেন না, তাছাড়া এখানে অদ্ভুত রকমের কিছু প্রাণী এসে আপনার উপরে আক্রমণ করা শুরু করে, তাহলে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হতে পারে, সেখানে কিভাবে আপনি সার্ভাইভ করবেন, সেই সমস্ত ব্যাপারটাই দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় বোরাইলিস নামের একটা মাইনিং স্পেসশিপ থেকে, যেখানে আমরা দেখতে পারি কিছু শ্রমিক ক্রাইপডের মধ্যে শুয়ে এই ভ্রমণটা করছিল। আসলে ক্রাইপড হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেটার মধ্যে আপনি যতদিন ঘুমিয়েই পার করেন না কেন, আপনার বয়সের উপরে এটার কোনো ছাপ পড়বে না, মানে আপনার বয়স বৃদ্ধি পাবে না। তবে তখনই হঠাৎ করে একটা অ্যাস্ট্রয়েড তার রাস্তা পরিবর্তন করে ফেলে, যেটা কিনা দ্রুত গতিতে এই স্পেসশিপের দিকে আসা শুরু করে। আর খুব শীঘ্রই আমরা দেখতে পারি এটা স্পেসশিপকে ধাক্কা দিয়ে পুরো গুঁড়ো করে ফেলে। আর তখন ক্রায়োপডগুলো নিজের সেফটির জন্য অটোমেটিকলি স্পেসশিপ থেকে আলাদা হয়ে এদিক সেদিক ছড়িয়ে পড়া শুরু করে। আর এটার মধ্যে যে এআই সিস্টেম ছিল, যেটার নাম ছিল লেনার্ডো, সেইটা সমস্ত এমপ্লয়ীদেরকে জাগানোর ট্রাই করা শুরু করে, যাতে করে তাদের সেফটির জন্য তারা কোনো পদক্ষেপ নিতে পারে। যখনই অ্যাস্ট্রয়েডটা এসে স্পেসশিপকে ধাক্কা মারে, তখনই অ্যান্ডি নামের একটা কর্মচারীর ঘুম ভেঙে যায়। তবে লিওনার্ডো তাকে শান্ত থাকার জন্য বলে আর তার সেফটির জন্য সমস্ত পদক্ষেপ সে নেয়। এরপরই যখনই ক্রায়োপডটা স্পেসশিপ থেকে আলাদা হয়ে যায়, তখন আস্তে আস্তে করে সমস্ত ক্রায়োপডগুলো পাশেরই যেই প্ল্যানেটটা আছে সেটার দিকে যাওয়া শুরু করে। তবে দুর্ভাগ্যবশত যখনই এগুলো এই প্ল্যানেটের গ্র্যাভিটির মধ্যে এন্টার করে, তখন এগুলোর মধ্যে আগুন লেগে যায়, অনেকগুলোই সেখানে ধ্বংস হয়ে যায়। আর তখন এদিকে অ্যান্ডির ক্রায়োপডটা কোনো রকমে আগুন থেকে নিজেকে সেফ তো করে ফেলে। তবে যখন সে ল্যান্ডিং করতে যাচ্ছিল, তখন তার স্পিড ছিল অনেক বেশি। এই জন্য একটু পরেই একটা পাহাড়ের সাথে তার ধাক্কা লাগার সম্ভাবনা হয়ে যায়। তবে ক্রায়োপডটা নিজেকে সেভ করার জন্য গোল ঘুরে কোনো রকমে নিজেকে সেখান থেকে বাঁচিয়ে ফেলে। তবে যদিও তার হয় একটা ক্রাশ ল্যান্ডিংই, কিন্তু কোনো রকমে অ্যান্ডি সেভ হয়ে যায়। এখন এই জন্য অ্যান্ডি এখানে বেহুশ হয়ে গিয়েছিল। তবে যখনই সে স্বপ্নের মধ্যে তার ফ্যামিলির পিকচারটা দেখতে পারে, তখন আবারও সে হুশে চলে আসে। আর সে দ্রুত চারপাশে চেক করা শুরু করে। তবে সে দেখতে পারে সে কোনো একটা পাহাড়ি অঞ্চলের মধ্যে আটকা পড়ে গেছে, আর চারপাশে ঘন কালো মেঘ ছিল। সে পটের এআই সিস্টেমের সাথেও কথাবার্তা বলার ট্রাই করে, তবে এতে করেও কোনো লাভ হয় না। আর এই সমস্ত ব্যাপারগুলোতে সে একটু বেশি প্যানিক হয়ে যায়। তবে তখন লিওনার্ড তাকে বলে দ্রুত এই পট থেকে বেরিয়ে যাওয়ার জন্য, আর নয়তোবা তার জীবনটাও ঝুঁকির মধ্যে পড়তে পারে, কারণ এখন মাটিগুলো কাঁপা শুরু করে দিয়েছে। কিন্তু এখানে সমস্যা ছিল, অ্যান্ডি কোনোভাবেই দরজাটা খুলতে পারছিল না। এই জন্য সে যখন সার্ভাইভাল কিট চেক করে, তখন সে এখানে একটা ফ্লায়ার গান পর্যন্ত পায় না। আসলে যেহেতু সে ছিল খুবই কম দামি একজন শ্রমিক, এই জন্য তার উপরে অত বেশি ফোকাসও তারা করেনি। তবে এরপরে এখানে কোনো রকমে খুঁজে সে একটা ফায়ার এক্সটিংগুইশার পেয়ে যায়, যেইটার মাথা দিয়ে পিটিয়ে সে কোনো রকমে এই দরজার গ্লাসটাকে ভেঙে ফেলে। তবে এরপরে যখনই সে বাইরে বের হওয়ার ট্রাই করছিল, তখন যেহেতু জমিটা কাঁপছিল, এই জন্য তার পটটা সেখানেই উল্টা হয়ে যায়, আর এই কাচের ধারালো জিনিসটার সাথে লেগে তার স্যুটটা পর্যন্ত লিক হয়ে যায়। তবে তখন আবার লেনার্ড তাকে সাবধান করে দিয়ে বলে যে এই স্যুট ছাড়া তুমি বেশিক্ষণ এই গ্রহের মধ্যে টিকতে পারবে না। আর এটা শোনার পরে সে দ্রুত একটা স্পেশাল স্প্রের সাহায্যে তার স্যুটটাকে সেখানে আবারও সেলাই করে ফেলে। আর এরপরেই লেনার্ড তাকে খবর দেয় যে তার পটের মধ্যে আগুন লেগেছে। এই জন্য অ্যান্ডি কোনো রকমে মাটির মধ্যে গর্ত করে হামাগুড়ি দিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে চলে আসে। তবে সে আসার আগে মনে করে তার ছেলের শেষ খেলনাটা আনতে ভুলে না। এখন অজানা একটা বিশাল বড় গ্রহের মধ্যে অ্যান্ডি একাই আটকা পড়ে গিয়েছিল। সে বুঝতেই পারছিল না সে এখানে সার্ভাইভ কি করে করবে। তবে তখনই সে তাদের সেই স্পেসশিপটা দেখতে পারে, যেটা কিনা পুড়তে এই গ্রহ পর্যন্ত চলে এসেছে। আর যখনই এইটা গ্রহের মধ্যে এসে পড়ে, তখন এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়, যেই ব্লাস্টের জন্য এখানে এত ভয়ঙ্কর একটা বাতাসের সৃষ্টি হয়, যেই জন্য অ্যান্ডি অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়ে। তবে কোনো রকমে তার জীবনটা সেভ হয়ে যায়। তো এরপরে সে তার এআই সিস্টেম লেনার্ডকে জিজ্ঞেস করে যে এখন সে কোথায় আছে। তখন লেনার্ড তাকে বলে যে তুমি এমন একটা অপরিচিত গ্রহের মধ্যে আসো, যেটা সম্পর্কে মানুষের তেমন কোনো জ্ঞান নেই। আর তাছাড়া আমরা যেই লোকেশনের দিকে যাওয়ার ট্রাই করছিলাম, সেখানে আমরা পৌঁছাতে পারিনি। আর তুমি এখন একটা অপরিচিত গ্রহের মধ্যে আসো। তবে এটা শোনার পরেই অ্যান্ডির সামনে একটা আলো দেখতে পারে, আর এই জন্য সে সেই আলোটার দিকে যাওয়া শুরু করে। যদিও সে রাস্তায় তার সেই স্পেসশিপ বোরালিসটাকেও দেখতে পারে, যেটা কিনা এখন অনেকটাই বিধ্বস্ত হয়ে গেছে। তবে তবুও তাকে সামনে এগোতে হয়। একটু সামনে যাওয়ার পরে সে আরও একটা পট পেয়ে যায়। এই জন্য সে দৌড়ে সেখান থেকে অক্সিজেন ট্যাঙ্কটাকে বের করার ট্রাই করে, যাতে করে এইটার মাধ্যমে সে আরও বেশিক্ষণ জীবিত থাকতে পারে। তবে যখনই সে অক্সিজেন ট্যাঙ্কটা বের করার ট্রাই করছিল, তখন সেখানে একটা লাশ চলে আসে। আর এই লাশটা দেখার পরে তার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। তবে তবুও কোনো রকমে সে জোর করে সেখান থেকে অক্সিজেন ট্যাঙ্কটা বাইরে বের করে নিয়ে আসে। তবে সে দেখতে পারে এইটার অবস্থাও পুরোপুরি খারাপ হয়ে গেছে, মানে এটা এখন আর কোনো কাজেরই না। এই জন্য সে প্রচণ্ড হতাশা নিয়ে আবারও সেই লাইটগুলোর দিকে যাওয়া শুরু করে।
তবে তার যাওয়ার পরে আমরা দেখতে পারি এই পথটার উপরে একটা ভয়ঙ্কর জন্তুর আঙ্গুলের চিহ্ন ছিল, যার মানে এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে এখানে অ্যান্ডি আসলে একা না, এখানে হয়তোবা আরো কোনো ভয়ঙ্কর কিছু আছে। এরপরে যখন অ্যান্ডি সেই লাইটের কাছে গিয়ে পৌঁছায় তখন এখানে সে আরো একটা শ্রমিককে পেয়ে যায় যার নাম ছিল ডুয়েন। আর যখন ডুয়েন অ্যান্ডিকে দেখতে পারে তখন সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ সে এখানে নিজেকে একা মনে করে খুবই হতাশ হয়ে গিয়েছিল। তবে এরপরে আবার ডুয়ান এক্সপ্লেন করে অ্যান্ডিকে এটা বলে যে তাদের কোম্পানি আসলে টাকা বাঁচানোর জন্য শর্টকাট রাস্তা দিয়ে যাওয়ার ট্রাই করেছিল, তবে সেখানে অ্যাস্ট্রয়েড থাকার জন্য তাদের সাথে সংঘর্ষ হয়ে গিয়েছিল, যেই জন্যই তাদেরকে এখন এখানে ফাঁসতে হয়েছে। আর এখানে কথাবার্তার মধ্যে তারা এটাও জানতে পারে যে তাদের কাছে খাবার দাবারের মতো তেমন কোনো জিনিসই নেই, তারা এখানে চাইলেও বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। আসলে যেহেতু ডুয়েন এই স্পেসশিপের কমিউনিকেশন বিভাগের মধ্যে কাজ করত, এই জন্য সে এখন একটা কমিউনিকেশন ডিভাইসের সাহায্যে পৃথিবীতে যেই কোনো ওয়েতে একটা সিগন্যাল পাঠানোর ট্রাই করছিল, মানে এই সিগন্যালের মাধ্যমে সে সাহায্য চাওয়ার ট্রাই করছিল। এখানে ডুয়েন তাকে বলে যে যদি আমি সিগন্যালটা সঠিকভাবে পাঠিয়েও দেই তবুও এই সিগন্যালটা পৃথিবীতে পৌঁছাতে প্রায় 8 মাসের মতো সময় লাগবে, আর যদি তারা সবচেয়ে ফাস্ট রেস্কিউ টিমও আমাদের এখানে পাঠানোর ট্রাই করে তবুও এটা আসতে প্রায় 2 বছর সময় লাগবে। সো যদি আমাদেরকে জীবিত থাকতে হয় তাহলে আমাদেরকে আমাদের স্পেসশিপের অন্য যেই পার্টটা আছে সেটাকে এই প্ল্যানেটের মধ্যে যেই কোনো ওয়েতে খুঁজে বের করতে হবে, কারণ বাকি সময়টা আমরা সেখানেই পার করতে পারবো, কারণ সেখানেই আমাদের জন্য খাবার দাবার ও বাকি জিনিসপত্র আছে। তো এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে বেচারা অ্যান্ডির অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল, সে খুবই আপসেট হয়ে গিয়েছিল। তবে তখন ডুয়ান এসে তাকে একটু মোটিভেট করে আর তাকে নানান কথা বলে একটু সাহস দেওয়ার ট্রাই করে। তবে এরপরে যখনই অ্যান্ডি পেছন দিকে একটু যাওয়ার ট্রাই করছিল তখনই ডুয়ানের একটা তার তার পায়ে লেগে খুলে যায়, আর যখনই সে এই তারটাকে লাগানোর জন্য নিচু হয় তখন এক পলকের মধ্যেই একটা ভয়ঙ্কর জন্তু এসে ডুয়ানকে উঠিয়ে নিয়ে যায়। বেচারা অ্যান্ডি কিছু বুঝতেই পারে না যে এখানে কি হয়ে গেল, আর যখন সে তারটা লাগিয়ে পেছন দিকে ঘুরে তখন সে দেখতে পারে ডুয়ান এখানে নেই, ডুয়ান যেন কোথায় গায়েব হয়ে গেছে। সে তো বুঝতেই পারছিল না ডুয়ান কোথায় চলে গেছে, তবে তবুও সে কোনো রকমে পৃথিবীতে একটা সিগন্যাল পাঠিয়ে দেয়, আর এরপর সে ডুয়ানের সেই বন্দুকটা নিয়ে একাই বেরিয়ে পড়ে সেই স্পেসশিপটার অন্য পার্টটাকে খুঁজে বের করার জন্য। তো এরপরে কিছুটা দূরে যাওয়ার পরে অ্যান্ডির অক্সিজেন ট্যাঙ্ক পুরোপুরি খালি হওয়ার অবস্থা হয়ে যায়, মানে তার অক্সিজেন অল্প একটুই বাকি ছিল। তবে তবুও সে সাহস করে সামনের দিকে এগিয়েই যাচ্ছিল, কিন্তু একটু পরেই সে আরও একটা ভিন্ন আওয়াজ শুনতে পারে। আসলে এটা ছিল নায়োমি নামের একটা মেয়ের আওয়াজ, আর সে তাকে বলে যে আমার পাটা পটের নিচে আটকা পড়ে গেছে, সো প্লিজ আমাকে তুমি একটু সাহায্য করো। আর এরপর সে তাকে তার লোকেশনও পাঠিয়ে দেয়। তবে এই লোকেশন দেখার পরে লিওনার্ডো তাকে সাবধান করে দিয়ে বলে যে সে যেই লোকেশনটা দিয়েছে, মানে নায়োমি যেখানে আছে সেটা তার মতে খুবই ভয়ঙ্কর একটা এরিয়া, কারণ সেখানের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে আছে, সেখানে চারপাশে তুমি ভালো করে কিছু দেখতেও পারবে না, আর তাছাড়া সেই জায়গাটা এতটাই দূরে যে সেখানে যেতে যেতে তোমার সমস্ত অক্সিজেন শেষ হয়ে যাবে। এই জন্য লিওনার্ডো তাকে পরামর্শ দিয়ে বলে যে তুমি দ্রুত সেই স্পেসশিপের দ্বিতীয় পার্টটা খুঁজে বের করার ট্রাই করো, আগে সেখানে গিয়ে তোমার অক্সিজেনকে রিফিল করে তারপর তুমি তাকে সাহায্য করার ট্রাই করো। তবে এদিক দিয়ে বারবার করে নায়োমিও চিল্লাচিল্লি করছিল, সে বারবার করে তার কাছে সাহায্য চাইছিল, আর সে তাকে বলছিল যে তার যেই ট্যাঙ্ক আছে সেটার মধ্যে তাদের দুজনের জন্যই অক্সিজেন রয়ে গেছে। এই জন্য ফাইনালি বেচারা অ্যান্ডিও রাজি হয়ে যায়, আর সে তাকে সাহায্য করার জন্য দৌড়ে যাওয়া শুরু করে। এখন এমন করেই কয়েক ঘন্টা হাঁটার পরে অ্যান্ডি দেখতে পারে তার চারপাশটা অন্ধকার হয়ে গেছে, কারণ এই জায়গাতে রাত হয়ে গিয়েছিল। এখন রাতের মধ্যে সে তো ভালো করে কিছু দেখতেই পারছিল না, তার উপরে আরো বড় সমস্যা ছিল তার কাছে অদ্ভুত কিছু মনে হচ্ছিল, তার কাছে মনে হচ্ছিল কেউ একজন তাকে ফলো করছে। এই জন্য সে লিওনার্ডকে অর্ডার করে দ্রুত এই জায়গাটাকে স্ক্যান করার জন্য। তবে আসলে লিওনার্ড ছিল খুবই পুরনো একটা এআই মডেল, যেটাকে কিনা কোম্পানির টাকা বাঁচানোর জন্য ইউজ করছিল, এই জন্য এই কাজটা এই এআই মডেল করতেই পারছিল না, আর এই জন্য বাধ্য হয়ে বেচারা অ্যান্ডিকে সামনের দিকেই আগানো শুরু করতে হয়। তবে তখন সে নায়োমির সাথে বিভিন্ন রকমের কথাবার্তা বলা শুরু করে, আর সে ডুয়ানের গায়েব হওয়া সম্পর্কেও তার সাথে শেয়ার করে। সে চিন্তা করছিল ডুয়ানকে কে গায়েব করেছে, আর তাছাড়া ডুয়ানের সাথে কি এমন হয়েছিল। তবে তখনই অন্ধকারের মধ্যে সে আবারও কিছু একটা ফিল করতে পারে, তার মনে হচ্ছিল কেউ তাকে ফলো করছে। আর যখন সে ভালো করে চারপাশটা চেক করে তখন এখানে সে অদ্ভুত রকমের কিছু পায়ের চিহ্ন পেয়ে যায়, আর এই পায়ের চিহ্নগুলোকে আস্তে আস্তে ফলো করতে করতে সে সোজা চলে আসে একটা গর্তের কাছে। আসলে এই গর্তটা পুরোপুরি মাকড়সার জাল দিয়ে কভার করা ছিল, এই জন্য সে নায়োমিকে এই ব্যাপারটা জানায়। সে বলে যে হয়তোবা এখানে এলিয়েন মাকড়সা থাকলেও থাকতে পারে। এই জন্য সে দ্রুত সেখান থেকে চলে যাওয়া শুরু করে, কারণ সে বুঝতে পেরেছে তার উপরে যেই কোনো সময় আক্রমণ হতে পারে। তবে যখন সে সামনের দিকে এগোচ্ছিল তখন এই চারপাশটায় সে এইরকম মাকড়সার জাল দেখতে পাচ্ছিল। এখন যখন সে হাঁটতে হাঁটতে নায়োমির সঙ্গে কথাবার্তা বলছিল তখন নায়োমি তাকে জিজ্ঞেস করে যে তুমি এরকম ভয়ঙ্কর কাজ করার জন্য কেন রাজি হলে। আর তখনই অ্যান্ডের মনে পড়ে যায় তার ওয়াইফ আর তার ছেলের সাথে কাটানোর সুন্দর মুহূর্তগুলো। আর এরপর সে নায়োমিকে বলে যে আসলে আমার ওয়াইফ আর আমার ছেলে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, এই জন্য বাধ্য হয়ে আমার কাছে আর করার মতো কিছুই ছিল না, এই জন্যই এই কাজটা আমি চুজ করেছি।
তবে তখনই সে এখানে কারো শব্দ শুনতে পারে, এই জন্য সে ভয়ে চারপাশে চেক করা শুরু করে। তবে তখন লিওনার্ড তাকে বলে যে তোমার চারপাশে অনেকগুলো ট্র্যাকার আছে, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই ট্র্যাকারগুলো হচ্ছে তোমার সেই সমস্ত সহকর্মীদের যাদের মৃত্যু কিনা আগেই হয়ে গিয়েছিল। আর এই জন্য অ্যান্ডি দ্রুত ট্র্যাকারের কাছে গিয়ে এখানে ফ্লায়ার গান দিয়ে একটা শ্যুট করে দেয়, যাতে করে এইটার আলোতে সে এখানে চারপাশটা ভালো করে দেখতে পারে। তবে এই ফ্লায়ার গানের আলোতে সে যেটা দেখতে পারে সেটা দেখার পরে অ্যান্ডির অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়। সে দেখতে পারে এখানে ভয়ঙ্কর রকমের বিশাল বড় বড় মাকড়সা ছিল, যাদের লেজগুলো কিনা ছিল ডাইনোসরের চেয়ে বড়, যেগুলো কিনা তাকে ধরার জন্য খুব দ্রুত তার দিকে এগোচ্ছিল। এই জন্য অ্যান্ডি সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে মাকড়সাগুলো তাকে ফলো করে তার পেছনেই চলে আসে, আর অ্যান্ডিও দৌড়ে পালানো শুরু করে। তবে তখনই ভুল করে সে একটা গর্তের মধ্যে পড়ে যায়, আর এই বিশাল বড় গর্তটার মধ্যে পড়ার পরে কিভাবে যেন অ্যান্ডির সমস্ত কিছু ঠিকঠাক রয়ে যায়, আর সে জীবিতও রয়ে যায়। এই মাকড়সাটা দূর থেকে দাঁড়িয়ে বারবার করে চিৎকার করছিল, তবে কোনোভাবেই অ্যান্ডিকে ধরার জন্য নিচে লাফ দিচ্ছিল না। আর এই জন্য অ্যান্ডি নায়োমিকে এই মাকড়সার সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো বলে, আর এখান থেকে সে চলে যাওয়ার ট্রাই করে। আসলে যেই ট্র্যাকারগুলো সে দেখতে পাচ্ছিল সেগুলো ছিল তার সহকর্মীদের ট্র্যাকার, যাদেরকে কিনা এই মাকড়সা খেয়ে ফেলেছিল, যেই জন্য এখন তার পেটের মধ্য থেকে এই ট্র্যাকারগুলোর সিগন্যাল আসছে। এখন অ্যান্ডি দেখতে পারে খুবই দ্রুত গতিতে তার স্যুট থেকে অক্সিজেন লিক করছিল, এই জন্য সে সেই স্প্রের সাহায্যে আবারও তার অক্সিজেনটা ঠিক করে। আর এরপরে যখনই সে সামনের দিকে যাওয়ার ট্রাই করছিল তখনই সে ডুয়ানের শব্দ শুনতে পারে। আসলে ডুয়ান এখন পর্যন্ত জীবিত ছিল, আর সে তাদেরকে বলে যে এখন পর্যন্ত সে সেই মাকড়সাগুলোর সঙ্গে ফাইট করছে। এই জন্য নায়োমি তাকে বলে যাতে করে সে দ্রুত গিয়ে ডুয়ানকে সেভ করে। তবে এই পাহাড় থেকে নিচে গর্তের মধ্যে পড়ার জন্য এখন অ্যান্ডির জিপিএস সিস্টেমটা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে এখন কোনোভাবেই বুঝতে পারছে না ডুয়ান কোথায় আছে। এই জন্য নায়োমি নিজের জিপিএস ইউজ করে ডুয়ানের লোকেশনটা অ্যান্ডিকে দেয়, আর অ্যান্ডি সেটাকে ফলো করতে করতে সোজা চলে আসে ডুয়ানের কাছে। তবে এখানে আসার আগেই ডুয়ানকে চারপাশ থেকে এই সমস্ত মাকড়সাগুলো ঘিরে ধরেছিল। এখন ডুয়ান চিৎকার করে করে তাকে বলে যে তার কাছে একটা প্ল্যানিং আছে, তবে সেটাকে এক্সিকিউট করার আগেই একটা মাকড়সা এসে তার উপরে আক্রমণ করে দেয়। আর এটা দেখার পরে অ্যান্ডি দৌড়ে তার কাছ পর্যন্ত যাওয়ার ট্রাই করলেও সে ভয়ে একটা পটের পেছনে লুকিয়ে পড়ে। আর এই মাকড়সাটা খুবই ভয়ঙ্কর ওয়েতে ডুয়ানকে একেবারে ছিঁড়ে বিড়ে খেয়ে ফেলে। এখন যেহেতু অ্যান্ডিও এখানে লুকিয়েছিল, একটা মাকড়সা তারও স্মেল পেয়ে যায়, এই জন্য সে আস্তে আস্তে করে তাকেও ধরার জন্য চলে আসে। তবে তখন নায়োমি বুদ্ধি করে অন্য একটা পডের লাইট অন করে দেয়, যেই জন্য সেই মাকড়সাটা সেই পডের উপরে গিয়ে আক্রমণ করে দেয়। আর এই সুযোগে অ্যান্ডি অন্য একটা পডের মধ্যে লুকিয়ে পড়ে। তবে তখন সে দেখতে পারে সেখানেও একটা ভয়ঙ্কর লাশ ছিল, এই জন্য সে নায়োমিকে রিকোয়েস্ট করে যাতে করে তার পডের লাইটটাকে বন্ধ করে দেওয়া হয়। তবে নায়োমি একসাথে সমস্ত পডের লাইটগুলোকে অন করে দেয়, যেই জন্য এখানে মাকড়সাগুলো সমস্ত পডগুলোতে আক্রমণ করা শুরু করে, মানে তারা পাগলের মতো এদিক সেদিক ছোটাছুটি করা শুরু করে। আর এই সুযোগটা নিয়ে অ্যান্ডি কোনো রকমে সেখান থেকে পালিয়ে চলে আসে। তবে তবুও একটা মাকড়সা তাকে ফলো করে তাকে মারতে আসছিল। তবে অ্যান্ডিও দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় চলে আসে যেখানে চারপাশে শুধু ধোঁয়া আর ধোঁয়া ছিল, এই জন্য মাকড়সারা ভয় পেয়ে সেখানেই দাঁড়া হয়ে যায়। আর অ্যান্ডি এই ধোঁয়ার মধ্যে কোনো একটা জায়গায় হারিয়ে যায়। অ্যান্ডি যখন সেখান থেকে দৌড়াচ্ছিল তখন সে প্রচণ্ড ভয় পেয়ে নায়োমিকে বারবার করে সেখান থেকে বের হওয়ার জন্য বলছিল, তবে নায়োমির পা এখন পর্যন্ত সেখানেই আটকা পড়েছিল। এই জন্য নায়োমি প্রচণ্ড ভয় পেয়ে যায় আর অ্যান্ডির সাথে উল্টাপাল্টা রকমের কথা বলা শুরু করে। এই জন্য অ্যান্ডি তাকে কুল ডাউন করার জন্য সে তাকে এখানে একটা গান গেয়ে শোনায়। আসলে পৃথিবীতে থাকতে সে তার ওয়াইফকে মাঝে মধ্যেই এই গানটা গেয়ে শোনাতো, আর এটা শোনার পরে নায়োমিও একটু কুল ডাউন হয়। আর তখন নায়োমিও তাকে ইনফরমেশন দিয়ে বলে দেয় যে আসলে ডুয়ানেরও মৃত্যু হয়ে গেছে, আর এখন এই পুরো পৃথিবীর মধ্যে যেই দুইজন মানুষ বেঁচে আছে তারা হচ্ছে আমি আর তুমি। এখন অ্যান্ডি যখন এখান দিয়ে হাঁটছিল তখন সে বারবার করে চিন্তা করছিল যে সেই মাকড়সাগুলো তাকে ফলো করা কেন বন্ধ করে দিল। আর এগুলো যখন সে চিন্তা করছিল তখনই তার সামনে এখানে কিছু জোনাকি পোকা চলে আসে, যেগুলো কিনা খুবই সুন্দর ছিল। আর যখনই সে এগুলোর দিকে তাকিয়েছিল তখন হঠাৎই জোনাকি পোকাগুলো রাগে লাল হয়ে যায়, আর তারা অ্যান্ডির উপরেই আক্রমণ করা শুরু করে। আর অ্যান্ডি কোনো রকমে তার জীবনটা নিয়ে সেখান থেকে দূরে চলে আসে। আর তখন নায়োমি তাকে বলে যে হয়তোবা এই জোনাকি পোকাগুলোকেই সেই মাকড়সাগুলো ভয় পায়, এই জন্য তারা আর এখানে আসেনি। তবে এই কথাবার্তার মধ্যেই হঠাৎই মাটির নিচ থেকে একটা বিশাল বড় জন্তুর মুখ বাইরে আসে, যেটা কিনা এক কামড়েই অ্যান্ডিকে গিলে ফেলে। আর যখন সে অ্যান্ডিকে পেটের মধ্যে নিচ্ছিল তখন অ্যান্ডির চোখের সামনে তার ছেলের পিকচারটা ভাসছিল। আর যখন সে তার পেটের মধ্যে চলে যায় তখন সে লিওনার্ডের কাছে বারবার করে সাহায্য চাওয়া শুরু করে। আর এই জানোয়ারের পেটের মধ্যের অংশটা দেখার পরে অ্যান্ডির মনে হচ্ছিল সে হয়তোবা এখানে বমি করেই মারা যাবে। তবে তখনই লিওনার্ড তাকে সেভ করার জন্য তার স্যুটের মধ্য থেকে বিষাক্ত একটা গ্যাস রিলিজ করে দেয়, যেই জন্য এই জন্তুটার পেটের মধ্যে জ্বালা পোড়া হওয়া শুরু হয়ে যায়। আর এই জন্য সে বমি করে তখনই অ্যান্ডিকে ছুঁড়ে ফেলে দেয়। আর যখন অ্যান্ডি সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল তখন সে গুহার মতো একটা জায়গার মধ্যে পড়ে যায়, যেটার মধ্যে কিনা লক্ষ লক্ষ জোনাকি পোকা ছিল।
আর যখন এই সমস্ত জোনাকি পোকা একসাথে তার উপর আক্রমণ করে দেয় তখন সে কোনো রকমের গুহার অন্য সাইডটা থেকে বাইরে বেরিয়ে চলে আসে। আর যখনই সে বাইরে আসে তখন আর জোনাকি পোকাগুলো তাকে ফলো করে না। এখন এই সমস্ত কিছু ফেস করতে গিয়ে তার অক্সিজেনের পরিমাণ অনেকটাই কমে যায়। তার ট্যাঙ্কের মধ্যে খুবই কম পরিমাণ অক্সিজেন ছিল, তবে তবুও সে স্পেসশিপের অন্য পার্টটাকে খোঁজার জায়গায় দৌড়ে চলে যায় নায়োমিকে সেভ করার জন্য। আর যতক্ষণে সে নায়োমির কাছে গিয়ে পৌঁছায় ততক্ষণে তার অক্সিজেনের পরিমাণ একেবারেই শেষ হয়ে যায়। সে সেখানে বেহুশ হয়ে পড়েই যাচ্ছিল, তবে তখন নায়োমি দ্রুত তার পট থেকে তাকে অক্সিজেন দেয় আর তাকে দ্রুত পটের মধ্যে নিয়ে আসে। আর এরপরে সে নায়োমির পাটাকে সেই পট থেকে বাইরে বের করার ট্রাই করে, তবে তার শরীরের মধ্যে এতটাও শক্তি ছিল না যে সে এটাকে বের করতে পারত। এই জন্য সে কিছু জিনিসপত্রের সাহায্যে কোনো রকমের নায়োমির পাটাকে সেখান থেকে বের করে। আর এরপর তারা দুজন সেই পট থেকে বাইরেই চলে আসে। এরপর সে একটা লোহার টুকরা নায়োমির পায়ের সঙ্গে বেঁধে ফেলে, যাতে করে নায়োমি এটার সাপোর্ট নিয়ে একটু হাঁটতে পারে। এরপর তারা নায়োমির পট থেকে যত প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সেগুলো বের করে তাদের পকেটে ঢুকিয়ে ফেলে। তবে এরপরে নায়োমি তাকে থ্যাংক ইউ বলে, কারণ সে সেই স্পেসশিপটার অন্য টুকরোকে খুঁজে বের করার জায়গায় তার জীবনটা এসে সেভ করেছিল। আর যখন তারা কথাবার্তা বলছিল তখনই তারা লক্ষ্য করে তাদের চারপাশে সেই মাকড়সাগুলো চলে এসেছে। এই জন্য তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে, কিন্তু একটু দূরে যাওয়ার পরে তারা দুজনেই সেখানে পড়ে যায়। আর তখনই একটা মাকড়সা তাদের সামনে চলে আসে, যেটা কিনা তাদের উপরে আক্রমণ করতে ফুললি রেডি হয়েছিল। আর এই জন্য তার থেকে বাঁচার জন্য নায়োমি যখন তার ফ্লায়ার গান দিয়ে তার উপরে শুট করে দেয় তখন এই সমস্ত মাকড়সাগুলো সেই ফ্লায়ার গানের পেছনে দৌড়ানো শুরু করে। আর এই সুযোগটা নিয়ে তারা দুজন সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসে। তারা কোনো রকমে সেই শিপের দ্বিতীয় পার্টটাকে খুঁজে বের করেও ফেলে আর এটার মধ্যে চলেও আসে। তবে নায়োমি অনেক চেষ্টার পরেও এটার দরজাটাকে লক করতে পারছিল না, কারণ সিস্টেমের মধ্যে কোনো একটা সমস্যা হয়ে গিয়েছিল। আর যখন অনেকক্ষণ ট্রাই করার পরে ফাইনালি নায়োমি এই দরজাটা বন্ধ করতে সক্ষম হয়ে যায় ততক্ষণে একটা মাকড়সা তাদের উপরে আক্রমণ করার জন্য অর্ধেক মধ্যেও চলে এসেছিল। তবে যেহেতু তখনই নায়োমি দরজাটা বন্ধ করে দিয়েছিল এই জন্য সে দরজার মাঝখানেই কাটা পড়ে মারা যায়। তবে তখনই সমস্ত মাকড়সাগুলো দরজার উপরে জোরে জোরে আক্রমণ করা শুরু করে দিয়েছিল। এই জন্য তারা ভয় পেয়ে জাহাজের আরো মধ্যে চলে গিয়েছিল। এখানে আমরা জানতে পারি যে নায়োমি এই জাহাজটাকে খুব ভালো করেই চিনত, এই জন্য সে সামনে সামনে সমস্ত জায়গাগুলোতে যাচ্ছিল আর অ্যান্ডি শুধু তাকে ফলো করছিল, কারণ অ্যান্ডি এই জাহাজের কিছুই চিনত না। আর তখন তারা দেখতে পারে এখানে ইমার্জেন্সি লাইটগুলো জ্বলছে, যার মানে এই জাহাজের যেই ব্যাকআপ জেনারেটর আছে সেটা এখন পর্যন্ত রানিং ছিল। একটু খোঁজাখুঁজি করার পরে ফাইনালি তারা এমন একটা রুম পেয়ে যায় যেই রুমের মধ্যে অক্সিজেন ছিল আর তাদের খাবার দাবার এবং প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র ছিল। তবে যখনই তারা রুমটা খুলতে যায় তখন তারা দেখতে পারে এখানে রক্ত পড়েছিল। এটা দেখার পরে তারা বুঝতে পারে যে একটা মাকড়সা হয়তোবা এই জাহাজের মধ্যে ঢুকে গিয়েছে। আর তখনই তাদের পেছন দিয়ে সেই মাকড়সাটা চলে আসে। এই জন্য তারা দ্রুত একটা জায়গায় লুকিয়ে পড়ে আর তারা দেখতে পারে এই মাকড়সাটা এসে এখানে একটা ডিম পাড়ে আর এই ডিমটাকে সে মাকড়সার জাল দিয়ে পেঁচিয়ে দেয়। এরপরে এই ডিমটার খাওয়ার জন্য সে এখানে একটা লাশ রেখে দিয়ে চলে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে অ্যান্ডি প্রচণ্ড ভয়ের মধ্যে পড়ে গিয়েছিল, তবে কোনো রকমে সে নিজেকে কন্ট্রোল করে রাখছিল। আর যেহেতু এই মাকড়সা বুঝতে পারেনি যে এখানে আরো দুইটা মানুষ আছে এই জন্য সে সেখান থেকে চুপচাপ বেরিয়ে চলে যায়। এখন তাদের মনে হয়েছিল হয়তো তারা সেভ হয়ে গেছে, তবে তখনই অন্য একটা মাকড়সা এসে তাদের উপর আক্রমণ করে দেয়, যেই জন্য তাদেরকে তাড়াহুড়ো করে একটা রুমের মধ্যে ঢুকতে হয় আর নায়োমি এই দরজাটাকে লক করে দেয়। এখন তাদের মনে হয়েছিল হয়তোবা এখন তারা সেভ হয়ে গেছে, তবে তখন নায়োমি তাকে বলে যে তারা তো ভুল করে বাইরেই বেরিয়ে চলে এসেছে। আর এইটা শোনার পরে অ্যান্ডির মাথায় এত বেশি গরম হয়ে যায় যে সে একটা লোহার রড নিয়ে দরজাটার মধ্যে পেটানো শুরু করে। তবে আসলে এগুলো করে কোনো লাভই হচ্ছিল না। আর যেহেতু এই রুমটার মধ্যে অক্সিজেন ছিল এই জন্য তারা দুজন হেলমেট খুলে ফেলে আর এখানে বসে কথাবার্তা বলা শুরু করে। অ্যান্ডি তার ওয়াইফ আর তার ছেলের ভিডিও নায়োমিকে দেখায় আর এরপর সে এক্সপ্লেন করে বলে যে আসলে একদিন তার বার্থডে পার্টি থেকে যখন তারা তিনজন ব্যাক করছিল তখন হঠাৎই তাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেখানে তার ওয়াইফ আর ছেলের মৃত্যু তো হয়ে যায়, তবে কিভাবে যেন সে জীবিত রয়ে যায়। এই জন্য সে নিজেকে বারবার করে ব্লেম করা শুরু করে আর সে বলে যে আমার বেঁচে থাকাটা কোনোভাবে ঠিকই ছিল না। তবে তখন আবার নায়োমি তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে তুমি আমার জীবনটাকে সেভ করেছো আর হয়তোবা এই জন্যই তোমাকে জীবিত রাখা হয়েছে, তোমার জীবিত থাকাটা ইম্পর্টেন্ট ছিল। আর নায়োমিও তাকে বলে যে আমার তো মানুষের উপর থেকে বিশ্বাসই উঠে গিয়েছিল, তবে তুমি আমাকে যেমন করে সেভ করেছো তোমাকে দেখার পরে আমি আবারও বিশ্বাস ফিরে পেয়েছি। এইটা বলেই সে তাকে জড়িয়ে ধরে। তবে তখনই সে দেখতে পারে অ্যান্ডির স্যুটের মধ্যে কিছু জোনাকি পোকা কামড়ে বসেছিল আর তখনই সেই মাকড়সাটার দরজা ভেঙে ভেতরে চলে আসে। আর যখনই সে তাদের উপর আক্রমণ করতে যাচ্ছিল তখন নায়োমি সেই জোনাকি পোকাগুলো নিয়ে সোজা সেই মাকড়সার দিকে ছুঁড়ে মারে, যে জন্য মাকড়সা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। আর এই সুযোগটা নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে যখনই চলে যাচ্ছিল তখন তারা কোনো রকমের নিচে পড়তে পড়তে বেঁচে যায়। তবে যখনই তারা পেছন দিকে তাকায় তখন তারা দেখতে পারে সেই মাকড়সাটা ভয়ঙ্কর স্পিডে তাদের দিকে আসছে। এই জন্য মাকড়সার থেকে বাঁচার জন্য তাদের সবাইকে নিচে পড়তে হয়।
এরপরে যখনই মাকড়সা তাদেরকে মারার জন্য সামনের দিকে এগোচ্ছিল তখন অ্যান্ডি নিজেকে বাঁচানোর জন্য তার স্প্রেটা মাকড়সার মুখের মধ্যে মেরে দেয়। আর যখনই মাকড়সা এই স্প্রেটাকে চাবায় তখন সেখানে একটা ব্লাস্ট হয়ে যায়, যেই জন্য সে সেখানে পুরো হয়ে যায়। আর এই সুযোগটা নিয়ে তারা দুজন সেখান থেকে কোনো রকমে পালিয়ে চলে আসে। এখন অ্যান্ডি প্ল্যান করে এই মাকড়সাটাকে সে একটা পটের নিচে ফেলে মারবে। এই জন্য সে নায়োমিকে বলে এই মাকড়সার মনোযোগ তার দিকে নেওয়ার জন্য, আর সে নিজে একটা পট খোঁজা শুরু করে। আর তখন লিওনার্ড তাকে বলে যে এখানে একটা পট আছে যেটা কিনা তোমার থেকে 2 ফ্লোর উপরে। এই জন্য সে 2 ফ্লোর উপরে ফাইনালি সেই পট পর্যন্ত চলে যায়। আর এদিকে মাকড়সা বারবার করে নায়োমির উপরে আক্রমণ করছিল। আর তখন অ্যান্ডি নায়োমির সাহায্য করার জন্য এখানে সমস্ত লাইটগুলো বন্ধ করে দেয়। আর এই সুযোগে নায়োমি কোনো রকমে এই মাকড়সার থেকে নিজের জীবনটাকে সেভ করে। আর তখন এদিকে নায়োমি ইমার্জেন্সি কিছু লাইট পেয়ে যায় যেগুলোর মাধ্যমে সে মাকড়সার মনোযোগ আবারও তার দিকে নিয়ে যায়। আর এদিকে অ্যান্ডি বারবার করে সেই পটটাকে স্টার্ট করার ট্রাই করলেও কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না। আর তখন লিওনার্ড তাকে বলে যে তুমি নিজেই নায়োমির সেফটির জন্য শিপের সমস্ত প্রোগ্রাম বন্ধ করে দিয়েছো, এই জন্য এখন এই শিপের প্রোগ্রাম আবারও চালু হতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগবে। এই জন্য অ্যান্ডি প্রচণ্ড রাগ করে শিপের কোনো প্রোগ্রাম ছাড়াই নিজেই এই পটটাকে বের করার সিদ্ধান্ত নেয়। আর তখন এদিকে নায়োমি এই লাইটগুলোর সাহায্যে সেই মাকড়সাটাকে একেবারে পটের নিচে নিয়ে আসে। আর তখন এই পটটাকে চালু করার জন্য অ্যান্ডি তার স্যুটের সাথেই পটটাকে কানেক্ট করে দেয়। তবে তখন লিওনার্ড তাকে ওয়ার্নিং দিয়েও বলে যে যদি তুমি এমনটা করো তাহলে এআইয়ের মধ্যে শর্ট সার্কিট আসবে আর আমাদের এআইটা ডিস্ট্রয় হয়ে যেতে পারে, মানে তাহলে লিওনার্ড আর এখানে কখনোই থাকবে না তাকে সাহায্য করার জন্য। আর তাছাড়া এত উপর থেকে নিচে পড়ার জন্য তার নিজের জীবনটাও ঝুঁকির মধ্যে পড়তে পারে। তবে এগুলো জানার পরেও সে এটাকে স্টার্ট করে দেয়। আর যখনই পটটার নিচে পড়ে তখন এই মাকড়সাটার উপরে পড়ার জন্য সেই মাকড়সার সেখানেই মৃত্যু হয়ে যায়। তবে তখনই অ্যান্ডির চোখের সামনে তার ওয়াইফের অ্যাক্সিডেন্টের স্মৃতিটা চলে আসে, এই জন্য তার মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। তবে যেহেতু এত উপর থেকে সে এত জোরে পড়েছে এই জন্য সেই মাকড়সার সেখানে মৃত্যু তো হয়ে গেছে, তবে সে নিজেও সেখানে বেহুশ হয়ে গেছে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে নায়োমি এই পটের পাশে এসে চিৎকার করে করে কান্নাকাটি করা শুরু করে, কারণ তার মনে হচ্ছিল হয়তোবা অ্যান্ডির মৃত্যু হয়ে গেছে। তবে তখনই অ্যান্ডি আবার হুঁশে চলে আসে। আর এটা দেখার পরে নায়োমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আর তখন এখানে সূর্যের আলো চলে আসে, মানে এখানে দিন হয়ে যায়। আর তখন তারা এই ব্যাপারটা বুঝতে পারে যে এখানে ভয়ঙ্কর কিছু জীবজন্তু তো অবশ্যই আছে, তবে এই প্ল্যানেটটা দেখতে অনেকটা সুন্দর। আর তখন অ্যান্ডির এআই লিওনার্ডের শব্দ চলে আসে যে কিনা তাকে বলে সে উল্টো আপডেটই হয়ে গেছে। আর এখানে সে তাদের মধ্যে কেমিস্ট্রি একটু বাড়ানোর জন্য এখানে একটা রোমান্টিক সংও প্লে করে দেয়। এরপর তারা দুজন একে অন্যের হাত চেপে ধরে আর ওয়েট করা শুরু করে ফিউচারের জন্য, কারণ এখানে তাদের একে অন্যের সাহায্য করা ছাড়া তাদের কাছে আর করার মতো কিছু ছিলও না। আর তাছাড়া পরবর্তী 2টা বছর যাবত তাদেরকে সাহায্য করার মতো কেউ এখানে আসবে না। আর এমন একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সো আপনি আমাকে কমেন্ট করে জানান যে আপনার কি মনে হয় তারা কি আসলেই 2টা বছর সার্ভাইভ করতে পারবে, মানে তারা কি আবারও পৃথিবীতে ব্যাক করতে পারবে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।